আজকে তোমাদের তিনটে গল্প আমি শোনাবো। গোপাল ভাঁড়ের গল্প, বীরবলের গল্প আর এই মোল্লা নাসিরুদ্দিনের গল্প। তোমরা নিশ্চয়ই এদের অনেকেই চেনো, আর যারা এইসব গল্পগুলো কখনো শোনোনি বা জানো না, তারা যদি শোনো তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো আমি আজকে এই তিনজনারই ছোট্ট ছোট্ট নানা রকমের মজার ভালো সুন্দর গল্প আমি তোমাদের শোনাবো। প্রথমে আমি গোপাল ভাঁড়ের একটা গল্প তোমাদের আরম্ভ করছি। এই যে তিন রসিকের গল্প, এদের গল্পগুলোতে খুব সুন্দর মজার নানা রকম থাকে। গোপাল ভাঁড়, বীরবল আর মোল্লা নাসিরুদ্দিন, এই তিন রসিকের গল্প। এটাই আমি তোমাদের এর থেকে তিনটে গল্প শোনাচ্ছি। গল্পটি হচ্ছে গোপাল ভাঁড়ের গল্প, নবাবী মহাভারত। এই নবাবী মহাভারত গল্পটি আমি তোমাদের এখন পড়ে শোনাবো। বর্তমানে কৃষ্ণনগরের উত্তর দিকে সুবর্ণ নামক গ্রামে গোপাল ভাঁড়ের জন্ম হয়। শৈশব থেকে গোপালের বুদ্ধির বিকাশ হতে থাকে। যখন গোপালের 9 বৎসর বয়স, তখন তার পিতার মৃত্যু হয়। গোপালের মাতা অর্থ অভাবে গোপালকে ভালোভাবে লেখাপড়া শেখাতে পারেননি। কিন্তু গোপাল অত্যন্ত মেধাবী ছিল। যদি সে লেখাপড়া করার সুযোগ পেত, তাহলে সে গোপাল ভাঁড় না হয়ে মহাবিদ্বান পণ্ডিত ব্যক্তি হতে পারত। পণ্ডিত হওয়া তার ভাগ্যে হলো না। গোপাল জাতিতে নাপিত ছিল। স্বভাবতই নাপিতের একটু চালাক হয়ে থাকে। সামান্য লেখাপড়া জানা গোপালের দূরদর্শিতা ও উপস্থিত বুদ্ধি থাকাতে তাহাকে সেই সময় কোনো লোকই ঠকাইতে পারিত না। গোপাল গম্ভীর প্রকৃতির লোক ছিল, কিন্তু জনসাধারণ তাহাকে দেখিবা মাত্র না হাসিয়া থাকিতে পারিত না। ইহাই গোপাল ভাঁড়ের বৈশিষ্ট্য। গোপালের অসীম বুদ্ধির খবর নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের কর্ণগোচর হয়। রাজা গোপাল ভাঁড়কে রাজসভায় ডেকে পাঠান। গোপালের চেহারা ও তার ভাঁড়ামিপূর্ণ কথায় মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রতি আকৃষ্ট হন এবং গোপাল ভাঁড়কে তাহার বয়স্যরূপে রাজসভায় আশ্রয় দেন। মহারাজের অনুগ্রহে গোপালের দারিদ্রতা দূর হয়। গোপাল ভাঁড় রাজসভার সদস্য হলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের জটিল সমস্যার সমাধান একমাত্র গোপাল ভাঁড়ই করতেন। যাই হোক, রাজসভায় সবার চাইতে গোপাল ভাঁড়কে বেশি ভালোবাসতেন। এক সময় মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে গল্প, তর্ক, শাস্ত্র বিচার করছেন। হঠাৎ মুর্শিদাবাদের নবাবের দূত আসেন। কৃষ্ণচন্দ্রকে বলিয়া পাঠান যে, তোমাদের হিন্দুদের যে রূপ মহাভারত আছে, সেই রূপ আমার জীবনে লইয়া একখানি মহাভারত করিয়া দিতে হইবে। ইহা যদি না করিয়া দিতে পারো, তাহা হইলে তোমার পক্ষে বড় অমঙ্গল হইবে। কৃষ্ণচন্দ্র নিরুপায় হইয়া ভাবিতেছেন। এমন সময় গোপাল আসিয়া বলিল, মহারাজ, আজ মন খারাপ দেখিতেছি কেন? রাজা বললেন, নবাবের আদেশ, তাহার নামে মহাভারত লিখিয়া দিতে হইবে। গোপাল হাসিয়া বলিল, তার জন্য চিন্তা কি? আমি মহাভারত রচনা করিয়া দিব। আপনি নবাবের নিকট 5,000 টাকা চাইয়া পাঠান। রাজা আচ্ছা বলিয়া নবাবের নিকট লোক দ্বারা বলিয়া পাঠাইলেন। 5,000 টাকা পাইলেই মহাভারত লেখা হইবে। নবাব শুনিয়া মহা আনন্দিত হইয়া বলিলেন, আচ্ছা, 5,000 টাকা লইয়া যাও। তদনুসারে নবাব সাহেব 5,000 টাকা তোড়া কৃষ্ণচন্দ্রের নিকট পাঠাইয়া দিলেন। কিছুদিন পরে নবাব বলিয়া পাঠাইলেন, মহাভারত যদি লেখা শেষ হইয়া থাকে তবে তাড়াতাড়ি পাঠাইয়া দেবেন। কৃষ্ণচন্দ্র গোপালকে ডাকাইলেন। গোপাল বলিল, অর্ধেকের উপর লেখা হইয়াছে, আর 1,000 টাকা চাই। কৃষ্ণচন্দ্র নবাবকে তাহাই বলিয়া পাঠাইলেন। নবাব আবার 1,000 টাকা পাঠাইয়া দিলেন। কিছুদিন পরে গোপাল ভাঁড় কতগুলি ছেঁড়া কাগজের বোঝা একজন মুটের মাথায় চাপাইয়া দিয়া নবাবের নিকট গিয়া উপস্থিত হইল এবং নবাবকে বলিল, নবাব বাহাদুর, এই দেখুন, আপনার মহাভারত প্রায় শেষ হইয়াছে, কিন্তু একটু বাকি আছে, সেটুকু আপনার জিজ্ঞাসা না করিয়া লিখিতে পারি না। নবাব মহা আনন্দিত হইয়া কহিলেন, সেটুকু কি বলো? গোপাল তখন বলিল, আমাদের মহাভারতে দ্রৌপদীর 5টি স্বামী বলিয়া উল্লেখ আছে। আপনার বেগমের কয়টি স্বামী এবং নাম কি কি তাহাই বলুন। তাহা হইলে সেটুকু শেষ হইয়া যায়। নবাব তোপা তোপা বলিয়া চটিয়া উঠিলেন এবং বলিলেন, আমি ওরূপ মহাভারত চাই না, তুমি চলে যাও। গোপাল ভাঁড় বলল, সে কি জাহাপনা, তাহা হইবে না। আমি এত পরিশ্রম করিয়া মহাভারত লিখলাম, কোথায় আশা করিয়াছি 2-4 হাজার টাকা বকশিস দিবেন, শেষে আপনি বলেন কি না লিখিতে হইবে না। নবাব তখন বললেন, তুমি 2,000 টাকা বকশিস লইয়া যাও, তাহাতে ক্ষতি নাই কোনো। এই বলিয়া গোপালকে নবাব 2,000 টাকা দিয়া বিদায় করলেন। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে। এবার আমি দ্বিতীয় গল্পটাও তোমাদের শোনাবো। দেখো, এবার বীরবলের কৌতুক গল্প, সম্রাটের প্রশ্ন। এই গল্পটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। কেমন লাগবে তোমরা সেটা শুনে আমায় জানাবে।
আকবর তার সবার হাস্যরসিক বীরবলকে একদিন প্রশ্ন করলেন, বলো তো শ্রেষ্ঠ রাজাকে, শ্রেষ্ঠ সন্তানকে, সেরা দাঁত কার, শ্রেষ্ঠ গুণ কোনটি এবং কোন ফুল সবচেয়ে সুন্দর? বীরবল ছিলেন অসাধারণ বুদ্ধিমান, তাই সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, দেবরাজ ইন্দ্রই শ্রেষ্ঠ রাজা। তার দক্ষিণ বাহু হচ্ছে মেঘ, এই মেঘ থেকেই অন্নের সূচনা, আর এই অন্নই আমাদের বাঁচিয়ে রাখে। বলদই হলো শ্রেষ্ঠ সন্তান, কেননা ও জমি চষে, তাই তো ফসল হয়। লাঙল ফলায় সেরা দাঁত, লাঙল না থাকলে ভাত জুটত না। আর শ্রেষ্ঠ গুণ হচ্ছে নির্ভীকতা। তুলোর ফুল হচ্ছে সবচেয়ে সুন্দর, কেননা তুলোর ফুল বস্ত্র যোগায়। সম্রাট আকবর বীরবলের উত্তরে খুব খুশি হয়ে তাকে পুরস্কার দেন। সত্যি গল্পটা খুব সুন্দর, উত্তরগুলো খুব সুন্দর সম্রাটের প্রশ্নের। আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে। আমি মোল্লা নাসিরুদ্দিনের চতুষ্পদটির মতো এই গল্পটা পড়ে শোনাচ্ছি, ছোট্ট। হ্যাঁ, তোমাদের কেমন লাগবে বলবে। অনেক রকমেরই গল্প আছে, তো তার মধ্যে এটা প্রথম সেহেতু আমি এই গল্পটাই প্রথমে শোনাচ্ছি। গল্পটা হচ্ছে এই, চতুষ্পদটির মতো। একবার নাসিরুদ্দিনের চোখে রাগ হওয়ার জন্য উনি সব জিনিস দুটো করে দেখতে লাগলেন। তাই বাদশাহ নাসিরুদ্দিনকে রাগানোর জন্য বললেন, কি হে মোল্লা, তুমি নাকি আজকাল সব কিছু দুটো করে দেখছো? এতে তো তোমার খুশি হবার কথা, কি বলো? একটা আছে গাধা, তুমি দেখছো দুটো। তোমার আছে একটা বউ, তুমি দেখছো দুটো। মাঝখান থেকে একটা ফাও ফেলে, কি বলো? এতে তো তোমার খুব মজা হচ্ছে। বাদশার রসিকতায় নাসির সহ্য করতে না পেরে বলল, হুজুর, এই যেমন আপনার দুপায়ের জায়গায় চার চারটে পা দেখছি, ঠিক যেন আমার বাড়ির পোষা চতুষ্পদটির মতো। নাসিরুদ্দিন উত্তর তো ভালোই শোনা গেল, কিন্তু আমাদের গল্পগুলো তোমাদের সব কেমন লাগলো এটাই জানার জন্য আমি বলছি যে তোমরা যদি একটু কমেন্টস করে বলো যে কোন গল্পটা সবচেয়ে ভালো লেগেছে, হ্যাঁ, বা কোন গল্পগুলো তোমরা শুনতে চাইছো, তাহলে আমি সেই গল্পগুলোই তোমাদের পড়ে শোনাবো। আর কমেন্টসটা অবশ্যই জানাবে।